আমার বন্ধুরা যারা ছিল, যেমন ধরো রাঘব, চিরদীপ, এখন ইন্দ্রদীপ, তো ওদের বাড়িতেও আবার কিন্তু আড্ডা বসতো, গানের আড্ডা। তো ফলে সঙ্গীতের সাথে না আমার ওতপ্রোত যোগাযোগ একটা রয়েই গেছে। এবং তারপরে যেটা হলো যে এরাও যখন এসআরএ থেকে রাঘব বেরোচ্ছে, আমি আস্তে আস্তে কলেজ ছাড়ছি, চাকরিতে ঢুকবো, কিন্তু সাথে সাথে থিয়েটারটাও করছি, তখন বললো যে সুমিত আমার জন্য একটু লিখতে হবে তোকে। তো এই আবার বন্ধুদের জন্য গান লেখা শুরু করলাম। ফলে শেষের দিকে যেটা হয়েছে সুব্রতদা, আমার গানের সাথে যোগাযোগটা শুধু লিরিকে থেকে গেল। তারপরে আমি আর বিরাট কিছু নিজে পরবর্তীকালে একটু ফ্রিল্যান্সিং করেছি, আমি প্রচুর বিজ্ঞাপন তৈরি করেছি নিজে হাতে, সুর করেছি, তো সেইগুলো করেছি। করতে 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 একটা সময় এসে আমার 3টে চাকরি, 2টো ব্যবসার সমস্ত ডুবে গেল। এবং তখন একটা বিরাট স্ক্যাম হয়েছিল, হর্ষাদ মেহতা স্ক্যাম। কাভার করেছি, মানে আমি তখন তুমি সাংবাদিক? তখন আমি সাংবাদিক, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, ওইটা আমার মানে বলতে গেলে বিটি ছিল। তো আমাদের ক্লায়েন্ট ছিল, আমার ডিফারেন্স স্ট্রোক বলে আমার একটা বিজ্ঞাপনের এজেন্সি ছিল, আমাদের 3 বন্ধুর। সেখানে ফিনান্সিয়াল ক্লায়েন্ট প্রচুর ছিল। ওই স্ক্যামে যে ধাক্কাটা খেলাম, বাঙালির কতটুকু আর পুঁজি, নিজেদের যা কিছু ছিল সব সম্বল নিয়ে 3 জনে মিলে নেমেছিলাম, সেটা চলে গেল। সেটা হচ্ছে 1999 সাল, 98-99। আমার পুরো পা থেকে জমি সরে গেছে সুব্রতদা, কিচ্ছু করতে পারছি না, কোনো দিকে যেতে পারছি না। একটা ডাক এলো 22 ডিসেম্বর 1999 সাল, মিলেনিয়াম ইয়ার আসছে, 2000 আসছে, সে সারা পৃথিবী তোলপাড়। পড়বি তো পর, আমার বন্ধুর একটা ফোন, আমি রামোজিরাও ফিল্ম সিটিতে ইটিভির জন্য কাজ করছি, তুই কি অভিনয় করবি? তো আমি বললাম হ্যাঁ করবো। বললো আমাদের সব ব্যবস্থা হয়ে যাবে, তুই হাইড্রোডে অফিসে গিয়ে দেখা কর, চন্দন আছে, তুই গিয়ে কথা বল, কথা বলে ওর সব টিকিটের ব্যবস্থা করে দেবে, তুই চলে আয়। আমার কিছু করার নেই তখন সুব্রত, আমি তখন বুঝতে পারছি না যে আমি আদৌ আমার জীবন কোন দিকে গড়াবে, আমি কিচ্ছু জানি না। আর যথারীতি বাড়িতে একটা তৈরি হয়েছে পরিবেশ, হয়ে গেল এর, এই যে কী করবে সে কেউ জানে না। একমাত্র আমার শিল্ড ছিলেন আমার মা, বলতেন ওকে ওর মতো ছেড়ে দাও, ও একটা কিছু করে নেবে। তো যাই হোক, তো 1999 সালের 31 ডিসেম্বর, তুমি ভাবো, যারা সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে, চারিদিকে উৎসব আনন্দ, আর আমি একটা ওয়াকম্যান নিয়ে জাস্ট কারোর সাথে কোনো কথা বলতেও ইচ্ছে করছে না, ট্রেনে উঠে পড়লাম। নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখে পডকাস্টের নতুন পডকাস্ট। আপনারা চেনেন সকলেই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সুমিত সমাদ্দার। সুমিত, থ্যাংক ইউ এখানে আসার জন্য। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আমি যখন প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, তুমি তার আগে থেকেই ইন্ডাস্ট্রিতে আছো, এবং তখন তুমি মূলত মিউজিকের সঙ্গে যুক্ত। দেবজ্যোতি মিশ্রর আমি কি বলবো, যে প্রধান মানে রাইট হ্যান্ড বলো লেফট হ্যান্ড বলো, মানে অন্যতম একজন সহকারীদের একজন আমি ছিলাম। যদিও বিষয়টা একটু তোমাকে বলে নি, কেন এখানে, কেন হঠাৎ দেবজ্যোতি মিশ্র এবং কেন সুমিত সমাদ্দার। না, আমার কোনো প্রথাগত মিউজিক শিক্ষা নেই। আমি বেসিক্যালি গেছিলাম, দু একটা জিঙ্গল টিঙ্গল লিখছি তখন, সদ্য আমার একটা ব্যান্ড হয়েছে অভিলাষা, ফলে দলটাকে চালাবার জন্যই পাশাপাশি যদি কিছু একেবারে রোজগার করা যায় এই কথা ভেবে আমি আর দেবুদার সাথে একটা কাজের সূত্রে দেখা হওয়াতে আমাকে বললেন তুই লিখছিস? আমি বললাম হ্যাঁ। তো আমার তো রাইটার দরকার, আমার গীতিকার দরকার হয় সবসময়, জিঙ্গল রাইটার দরকার হয়। তো আমি বললাম আমাকে যদি তুমি সুযোগ দাও আমি করতে পারি, চেষ্টা করতে পারি। এই লেখার সূত্রে যাওয়া। তারপরে হঠাৎ কি হয়েছে, গানটা তো আমার পারিবারিক সূত্রে, বাবা গায়ক, মানে গানের সাথে যুক্ত ছিলেন, যদিও রেলওয়েতে চাকরি করতেন, কিন্তু আমার বাড়িতে পরিবেশ কিন্তু সাংগীতিক পরিবেশ ছিল। আচ্ছা। আমার দিদি পণ্ডিত চিন্ময় লাহিড়ীর ছাত্রী ছিলেন। তো আমরা বাড়িতে ছোটোবেলা থেকে মানে পুজোয় জামা কাপড় না হোক শারদর্গের রেকর্ড আসবে, এটা আমাদের বাড়িতে একদম ম্যান্ডেটরি ছিল। এবং শুধু আধুনিক গান নয়, সব ধরনের গান, বাংলা ইংরেজি, মানে ওয়েস্টার্ন ইস্টার্ন রাগ সঙ্গীত সব কিছু বাবা শোনাতেন, সব কিছু শুনতে বলতেন এবং বলতেন যে সঙ্গীত তোমাকে একটা দিন একটা সময় দেখবে যখন তোমার খুব মনে দুঃখ হবে তখনও তোমার পাশে রয়েছে, আবার খুব যখন তোমার আনন্দ দেখবে তখন সে তখন তোমার পাশে রয়েছে। তো একে একটু নিজের মতন করে নাও।
তো এইভাবে দেবুদার কাছে যাওয়া, এবং দেবুদা করতে করতে দেবুদা হঠাৎ একদিন আমাকে বললো, তুই আমায় অ্যাসিস্ট করবি? আমি বললাম, দেবুদা এটা তো খুব মানে ডিফিকাল্ট ব্যাপার, আমি তো কোনো এই টুংটাং করে একটু গিটার ওই বাজাবার চেষ্টা করছি, ব্যান্ডটা করছি বলে, আর শিখছি তখন একটু একটু। তো না, আমি কি তোমাকে সাহায্য করতে পারবো? বললো, আমার বেশি পাকা ছেলের দরকার নেই। এই বলতে বলতে তখন বিভিন্ন কাজের সূত্রে একটা ছবি এলো, যে ছবিটার নাম এক যে আছে কন্যা, এবং যার নির্দেশক ঘটনাচক্র তুমি। তো এবং তখন আমি তখন মানে জাস্ট একটুখানি ওই আমি স্কোরিংও করতে পারি না, একদম সত্যি কথা খোলাখুলি বলছি। কিন্তু আমি সুরের একটা আন্দাজ আছে, যেটাতে কোথাও গিয়ে যখন দেবুদা আমাদের বলতেন কেমন হয়েছে, তখন হয়তো আমি পরমা যেরকম আমরা সবাই একসাথে যখন বড় হচ্ছি, ঢুকছি, কাজ শিখছি একটু একটু করে, তখন মনে হলো যে এটা বলা যায়। দু একটা সাজেশন নেওয়ার পরে তখন আমাকে বুঝতে পারলাম যে দেবুদা বোধহয় আমাকে পছন্দ করতে শুরু করেছে। তখন বললেন যে ঠিক আছে, তুই আয় আমার সাথে কাজ কর, খুব রেগুলারলি কাজ করতে হবে তোকে, হঠাৎ হঠাৎ করে এসে লিখলে হবে না, আমরা একসাথে মিউজিক নিয়ে যাপন করবো। আমি বললাম ঠিক আছে, বেশ চল করি। এই সূত্রে আলাপ, এবং তোমার পরবর্তী কাজ, যেটা শেষ কাজ, যেটার পরে আর তোমার সাথে আমার দেখা হয়নি ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। এখানে তোমাকে আমার একটা জিনিস জিজ্ঞাসা আছে, যেখানে তুমি বললে যে বাড়িতে গান বাজনার যে চর্চাটা ছিল, সেটার মধ্যে তুমি কতটা যুক্ত ছিল? আমি খুব বেশি ছিলাম না, কেননা আমি বাড়ির সব থেকে কনিষ্ঠ সন্তান। আমার দিদি, দাদা, বাবা, আমাদের বাড়ির যে পরিবেশে তখন ওই চর্চাটা সাংঘাতিক ছিল আমার বাড়িতে। মানে আমার বাড়িতে সপ্তাহান্তে যে একটা আড্ডা বসতো গানের, বা আশপাশের লোকজন মানে বন্ধু বান্ধব। তখন তোমরা থাকতে কোথায়, কলকাতাতে? না, আমার এই ঘটনাচক্রে একটুখানি বলি, আমার বাবা ছিলেন রেলওয়েতে। তো আমার শৈশব মানে পুরোটাই ঘুরে ঘুরে বড় হওয়া আর কি। তো আমার জন্ম ডিব্রুগড়, আসামে। বাবা তখন ওখানে পোস্টেড। আচ্ছা। তো বাবা ওখানকার স্টেশন মাস্টার। তো আমি তখন ওখানে পৌঁছই, মানে আমার জন্ম হয়, এবং সেই সূত্রে আমি কিছু বছর, আমি বোধহয় 71 পর্যন্ত, আমার 67-এ জন্ম, তো আমি বোধহয় 71-72 অবধি আমি ডিব্রুগড়ে ছিলাম। তারপরে চলে আসি আমরা শিলিগুড়িতে, রাদার নিউ জলপাইগুড়িতে। বাবা নিউ জলপাইগুড়ির স্টেশন সুপারিনটেন্ডেন্ট হয়ে আসেন, আমরা চলে আসি। এসে আমরা পড়াশুনোটা শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে পড়তাম, থাকতাম নিউ জলপাইগুড়ির কোয়ার্টারে। ওখান থেকে ফাইনালি 79-এ আমার কলকাতায় আসা, তখন আমার ক্লাস 7-8। তারপর থেকে আমি কলকাতাবাসী। তাও একদম শুরুটা, শৈশবটা আমার কেটেছে কিন্তু ডুয়ার্সে, আসামের চা বাগানের মধ্যে দিয়েই বড় হওয়া। মানে সেই সময় নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, মানে বাবা এনএফ রেলওয়েতেই ছিলেন। হ্যাঁ, মানে সেটা শেষ পর্যন্ত একেবারে বাবা ওখানেই রিটায়ার করেছেন। ওকে ওকে। তারপরে আমরা কলকাতা। তোমার এই যে ট্রানজিশন, এই যে ধরো একটা ব্যান্ড করা, মিউজিকের সঙ্গে যুক্ত হওয়া, এটা থেকে তুমি অভিনয়তে কিভাবে শিফট করলে এবং কেন? আমি ইনফ্যাক্ট তোমাকে আমি যখন প্রথম অভিনয় করতে দেখি, আমি খুব অবাক হয়েছিলাম। আচ্ছা, সুমিত অভিনয় করছে? ঠিকই। অভিনয়তে আমি পরে এসছি বটে, কিন্তু আমার না, যদি বলো এই যে আমার ভাই বোনদের মধ্যে আমার কোন দিকে বেশি একটু ঝোঁক ছিল, আমার ঝোঁকটা কিন্তু অভিনয়তে বরাবরই ছোটবেলা থেকে ছিল। সেটা আমি স্কুলে যেহেতু অভিনয় করতাম, কলেজে অভিনয় করেছি, পরবর্তীকালে অভিনয়ের প্রতি আমার একটা মানে সহজাত ঝোঁক ছিল। কিন্তু বাড়িতে চর্চার জন্য মিউজিকটাও আমার একটা অঙ্গ ছিল। আর পড়াশুনোয় তো লবডঙ্কা, কিচ্ছু ছিলাম না। বা দাদারা ভীষণ, সকলেই পড়াশুনোয় ভালো, আর আমি হচ্ছি গণ্ডমূর্খ। তো আমার পরবর্তীকালে এখানে এসে যখন ব্যান্ড মিউজিক আসছে কলকাতায়, সেই সময়ে আমরা গলফ্রিনে আমাদের কয়েকজন মিলে আমরা অভিলাষা বলে আমাদের একটা দল করলাম। তখন একদম উই আর কন্টেম্পোরারি টু ক্যাকটাস প্রথম শো করলো, যারা তোমার ছবিরও মিউজিক করেছে নীল নির্জনেতে। আমাদের বন্ধু সকলেই, সিধু, রাজেশ ছিল তখন, পিঙ্কি ছিল, আছে এখন, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ওই ব্যান্ড চর্চাটা করতে গিয়ে তখন আমার আবার সঙ্গীতের প্রয়োজন হয়ে পড়লো। তো আমি তখন অ্যামেচার অভিনয় করছি এবং গ্রুপ থিয়েটার করছি। এটা কিন্তু ঠিক মানে সঠিক ব্যাপার যে অভিনয়ের সাথে আমার যোগাযোগটা কিন্তু থিয়েটারে ছিলই বরাবর, এবং এখনো আছে। আমি প্রায় 28 বছর ধরে আবার থিয়েটার করছি। যে প্রসঙ্গে ছিলাম, যে অভিনয়টা কিরকম ছিল জানো সুব্রতদা, মানে আমি বাড়িতে কিশলয় ছিল আমাদের পাঠ্য, ছোটবেলার বই, সেখানে রবি ঠাকুরের লেখা আব্দুল মাজিদ ছুচলতার দাড়ি। এবার ওইটা পড়তে পড়তে না আমার ভেতরে ওই সবসময় থিয়েটার কাজ করতো। আমি তুলো কেটে
হ্যাঁ, আটার আঠা দিয়ে এখানে লাগিয়ে আমি আব্দুল মাজি সাজতাম। কোলবালিশটা ছিল আমার নৌকো, স্টেজের ছত্রিটা ছিল হচ্ছে আমার স্টেজ, মায়ের কাপড় ঝুলিয়ে ওটাকে উইংস বানাতাম। মানে এইগুলো না আমার ছোটবেলা থেকে আমি শুনেছি পরবর্তীকালে যে তুই একটা মানে অদ্ভুত ছিলি, মানে সকলে মাঠে খেলছে তুই এসব করে বেড়াচ্ছিস। আর নিজেকে সাজাচ্ছি, নিজেকে করছি, এবং ওই অভিনয় সত্তাটা ভিতরে ভিতরে মানে জারিত হচ্ছে। হ্যাঁ, জারিত হচ্ছে। তো আমি তারপরে দেখলাম যেটা, যে সঙ্গীতটা তো আমার এখন দরকার হয়ে পড়েছে, কারণ আমার ব্যান্ড আমাকে চাইছে, আমাকে কম্পোজ করতে হবে। তখন আমি গিটারটা শিখলাম, ধ্রুবদার কাছ থেকে গিটার শেখা শুরু করলাম, এবং ধ্রুবদা আমাদের ঘটনাচক্রে ব্যান্ডে বেস গিটারটা বাজাতেন। তো আমাকে বললেন যে দেখো, তোমাকে একটা ইনস্ট্রুমেন্ট তুমি যদি না একটুখানি রপ্ত করো তাহলে তুমি কম্পোজ করবে কী করে? তোমার কম্পোজ করার জন্য তো একটা যন্ত্র চাই, আইদার হারমোনিয়াম বা ধরো একটা পিয়ানো বা একটা কিছু, তোমার কিবোর্ড বা কিছু একটা তুমি বাজাও, তাহলে তোমার সুবিধে হবে। তো আমার দৌড় ওই 4টে কর্ড পর্যন্তই, তার বেশি কিছু করতে পারিনি। কিন্তু ওই সঙ্গীতে আবার ফিরে আসাটা হলো ব্যান্ডের জন্য। আর তার পরবর্তীকালে তো তুমি বুঝতেই পারছো, দেবুদার সাথে দেখা আলাপ। এরপরে আমার বন্ধুরা যারা ছিল, যেমন ধরো রাঘব, চিরদীপ, এখন ইন্দ্রদীপ, তো ওদের বাড়িতেও আবার কিন্তু আড্ডা বসতো, গানের আড্ডা। তো ফলে সঙ্গীতের সাথে না আমার ওতপ্রোত যোগাযোগ একটা রয়েই গেছে। এবং তারপরে যেটা হলো যে এরাও যখন এসআরএ থেকে রাঘব বেরোচ্ছে, আমি আস্তে আস্তে কলেজ ছাড়ছি, চাকরিতে ঢুকবো, কিন্তু সাথে সাথে থিয়েটারটাও করছি, তখন বললো যে সুমিতা, আমার জন্য একটু লিখতে হবে তোকে। তো এই আবার বন্ধুদের জন্য গান লেখা শুরু করলাম। ফলে শেষের দিকে যেটা হয়েছে সুব্রতদা, আমার গানের সাথে যোগাযোগটা শুধু লিরিকে থেকে গেল। তারপরে আমি আর বিরাট কিছু নিজে পরবর্তীকালে একটু ফ্রিল্যান্সিং করেছি, আমি প্রচুর বিজ্ঞাপন তৈরি করেছি, নিজে হাতে সুর করেছি, তো সেইগুলো করেছি। করতে 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 একটা সময় এসে আমার 3টে চাকরি, 2টো ব্যবসার সমস্ত ডুবে গেল। এবং তখন একটা বিরাট স্ক্যাম হয়েছিল, হর্ষাদ মেহতা স্ক্যাম। কাভার করেছি, মানে আমি তখন তুমি সাংবাদিক? তখন আমি সাংবাদিক, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, ওইটা আমার মানে বলতে গেলে বিটি ছিল। তো আমাদের ক্লায়েন্ট ছিল, আমার ডিফারেন্স স্ট্রোক বলে আমার একটা বিজ্ঞাপনের এজেন্সি ছিল, আমাদের 3 বন্ধুর। সেখানে ফিনান্সিয়াল ক্লায়েন্ট প্রচুর ছিল। ওই স্ক্যামে যে ধাক্কাটা খেলাম, বাঙালির কতটুকু আর পুঁজি, নিজেদের যা কিছু ছিল সব সম্বল নিয়ে 3 জনে মিলে নেমেছিলাম, সেটা চলে গেল। সেটা হচ্ছে 1999 সাল, 98-99। আমার পুরো পা থেকে জমি সরে গেছে সুব্রতদা, কিচ্ছু করতে পারছি না, কোনো দিকে যেতে পারছি না। একটা ডাক এলো 22 ডিসেম্বর 1999 সাল, মিলেনিয়াম ইয়ার আসছে, 2000 আসছে, সে সারা পৃথিবী তোলপাড়। পড়বি তো পর, আমার বন্ধুর একটা ফোন, আমি রামোজিরাও ফিল্ম সিটিতে ইটিভির জন্য কাজ করছি, তুই কি অভিনয় করবি? তো আমি বললাম হ্যাঁ করবো। বললো আমাদের সব ব্যবস্থা হয়ে যাবে, তুই হাইড্রোডে অফিসে গিয়ে দেখা কর, চন্দন আছে, তুই গিয়ে কথা বল, কথা বলে ওর সব টিকিটের ব্যবস্থা করে দেবে, তুই চলে আয়। আমার কিছু করার নেই তখন সুব্রত, আমি তখন বুঝতে পারছি না যে আমি আদৌ আমার জীবন কোন দিকে গড়াবে, আমি কিচ্ছু জানি না। আর যথারীতি বাড়িতে একটা তৈরি হয়েছে পরিবেশ, হয়ে গেল এর, এই যে কী করবে সে কেউ জানে না। একমাত্র আমার শিল্ড ছিলেন আমার মা, বলতেন ওকে ওর মতো ছেড়ে দাও, ও একটা কিছু করে নেবে। তো যাই হোক, তো 1999 সালের 31 ডিসেম্বর, তুমি ভাবো, যারা সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে, চারিদিকে উৎসব আনন্দ, আর আমি একটা ওয়াকম্যান নিয়ে জাস্ট কারোর সাথে কোনো কথা বলতেও ইচ্ছে করছে না, ট্রেনে উঠে পড়লাম। 1 তারিখ ছুটি ছিল, রামোজিরাও ফিল্ম সিটি, বছরের প্রথম দিন, মিলেনিয়াম ইয়ারের 2 তারিখের প্রথম শটটাই আমার শট ছিল। মা মনসা বলে একটি ধারাবাহিক, ফাল্গুনী সান্যাল নির্দেশক, জয়দীপ মুখার্জি আমাদের এখনকার জয়দীপ তখন অ্যাসিস্ট করছে। এই আমার যাত্রা শুরু। মানে আমি এখন মাঝে মাঝে হাইন্ডসাইট এখন আমি ভেবে দেখি, সেই সময় তুমি ছিলে ওখানে, বাকুদা ছিল, আমার মনে আছে গিটারটা ছিল হচ্ছে ঋষির, হ্যাঁ, তোমার মানে পুরো হামটু ছিল ফ্লুটে, এবং পুরো তোমার আবলু কিবোর্ডে ছিল। মানে এই যে পুরো একটা ইয়ে ছিল, তোমার রাজা ছিল, সঞ্জয় ছিল, পরশ পাথরের ড্রামার রাজা নারায়ণ দেব। হ্যাঁ, মানে এই যে একটা অদ্ভুত একটা কি বলবো
টিম শুধু না, একটা অদ্ভুত ট্যালেন্ট পুল। এবং পরিবারের মতন কিন্তু এরা হ্যাঁ, কিন্তু আমাদের কাজ না থাকলে আমরা প্রত্যেক দিন এসে স্টুডিওতে খেতাম, মানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হ্যানা ত্যানা আমাদের ওখানেই ওটা করতে হতো, সেদিন যদি কাজ নাও থাকে। মানে আমাদেরকে দেবুদা একটা কথাই বলে দিয়েছিল যে আমি ওরকম ওই গতে বাঁধা যখন কাজ আসছে আজকে চলে আয় পরশু চলে আয় এসব করতে পারবো না, রোজ থাকতে হবে। তো আমরা ওই রকমভাবেই, আর বাকুদা সিনিয়র মোস্ট, বাকুদা ভীষণ সিরিয়াস ছিলেন এসব ব্যাপারে। আজকে কিন্তু 15 মিনিট লেট করেছিস, মানে একদম অফিসের মতন পুরো হাজিরা দেওয়ার মতন, সকালবেলায় ঢুকতে হবে, মানে সেই সই করে অফিসে ঢুকছি গোছের ব্যাপার, আর তারপরে যত রাত্রি হোক না কেন কাজ শেষ করে বেরোনো। তো যাই হোক, ওই পরিবেশটাতে থাকতে থাকতেও সঙ্গীতকে ছাড়তে পারিনি আর কি, যার জন্য এখনো ঘটনাচক্রে কখনো কখনো কিছু বন্ধু বান্ধব বললে লেখাটা চলে। হ্যাঁ, আমি ওইটাই এখন ভাবি যে এই যে ধরো একটা অদ্ভুত মিউজিক্যাল ট্যালেন্টের একটা কি বলবো পরিবেশ, বিস্ফোরণ। হ্যাঁ বিস্ফোরণ মানে ধরো ওদিকে ক্যাকটাস, হ্যাঁ তখন ভূমিরা শুরু করে দিয়েছে, ভূমি পরে, ভূমি তাও পরে, পরশ পাথর এসছে, চন্দ্রবিন্দু এসে গেছে। তার আগে আরেকটা বিস্ফোরণ হচ্ছে সুমনদা, তারপরে অঞ্জনদা, কবির সুমন, নচি, মৌসুমী ভৌমিক, না বললে খুব অন্যায় করা হবে, যে এই যে বাতাবরণটা তৈরি হলো, কাজী কামাল নাসের, পল্লব দা পরের দিকে, এই যে বাংলা গানের একটা পুরো মানে একদম একটা আমূল পরিবর্তন, সেটার প্রভাব কিন্তু আমাদের উপরে পড়লো যে নতুন গান তৈরি করতে হয়। এবং আমাদের ফরম্যাটটা হলো কিছুটা ইনফ্লুয়েন্সড বাই, আমরা মহিন শুনেছি ছোটবেলায়, কিন্তু আমরা পাইনি সেরকমভাবে। আমরা মানে একদম তাদেরকে মানে প্রত্যক্ষ দেখছি, সেটা হয়নি। তারপরে বছর 20 পরে যখন মনিদা আবার বললেন যে আমরা, এবং সেটার ঘটনাচক্রে যাদবপুরে যে শোটা হয়েছিল বছর 20 পরে যাদবপুর ওএটিতে, সেটা আমরা ওপেন করেছিলাম, মানে অভিলাষে শুরু করেছিল, পুরো বাকি অনুষ্ঠানটা মহিনের গোড়াগুলির সম্পাদিত গান, যেটা উনি তো ব্যান্ড বলতেন না। তো যাই হোক, মানে তখন একটা না মানে নাওয়া খাওয়া ভুলে গান তৈরি করা চলছে, অন্য কিছু একটা ফরম্যাট কিন্তু নিয়ে আসতে হবে। আর বাংলাদেশে তখন ব্যান্ডের জোয়ার, এলআরবি, ফিডব্যাক, মাইলস, জেমস, কে নেই তখন, মানে একদম মানে ওদেরও সেই পিক টাইম আর কি। তো ওদের ইনফ্লুয়েন্সে ওরা বললো যে তোমরা করছো না কেন। ওরা যখন এখানে শো করতে এলো তখন আমাদের দেখে বললো যে তোমরা একটু ঝাঁপাও, তোমরা এরকম করছো কেন, এরকম করবো কি করবো না দোটানার মধ্যে কেন। আমাদের এখানে তো শুনছে না লোকে, মানে সেই জিনিসটা তৈরি হয়নি, শোনাতে হবে। তুমি আজকে 2026-এ দেখো বাংলা ব্যান্ডের মানে তাদের পরিণতি, সেই সময় আমরা কাজটা করতে শুরু করেছিলাম বলে আজকে অনেক সময় এটা আমি যখন রূপমের সাথে দেখা হয় এখন, কিংবা যাদের সাথেই কথা হয়, যে তোরা ওই সময়টাকে আমাদের একটা পরবর্তীকালে ভাঙন এলো, আমাদের অভিলাষে আর টিকলো না, যেটা ব্যান্ডের ইতিহাসে খুব কমন ব্যাপার, নতুন কিছু নয়, যেমন সেইভাবে আর এলো না। এই তো আবার শুনলাম এই কয়েকদিন আগে, এক মাসের মধ্যেই ওরা আবার একটা রিউনিয়ন মতন করে একটা অনুষ্ঠান করলো, ভালো লাগলো শুনতে, যে আবার ওরা ভাবছে যেরকম বছর 20 পরে আমরা আবার মনিদাকে পেয়েছিলাম। কিন্তু ওই আমার সরে যাওয়াটা ওই সময়ের পর থেকে, সুব্রতদা, গান থেকে না আমার একটু সরে যাওয়া হয়ে গেল, মানে মূল সঙ্গীতটা থেকে আমি অভিনয়ের দিকে শিফট করতে শুরু করলাম। সেটার কারণটা কি? সেটা কি অর্থকরী কারণ? একদম অর্থকরী কারণ, একদম অর্থকরী কারণ। আমি তোমাকে বলছি, আমার তখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমার একটা পয়সা নেই, মানে আমার ব্যাংকে তখন বোধহয় খুব বেশি হলে 700-800 টাকা পড়ে রয়েছে। তখন আমাকে ওই অফারটা জয়দীপ দিয়েছিল 200 টাকা পার ডে, আমার কাছে ওটা তখন মনে হয়েছিল যে এটা আমাকে এই অফারটা কেউ দেবে না। অ্যান্ড আই ফেল্ট লাইক দিস ইজ মাই ডেস্টিনি। আমি জানি না এটা কেন, কেননা ট্রেনটা ভাইজাগ স্টেশনে থেমে, ট্রেনটা তো আবার উল্টো দিকে যায়। হ্যাঁ, ভাইজাগ স্টেশনে যখন 11:50-এ গাড়িটা ছেড়ে চলে যাওয়ার কথা, 11:20 বোধহয় গিয়ে থামে, কি 11:15 কি ওরকম সময় থামে, আই এম সরি 11:30 নাগাদ থামে, 20 মিনিট 25 মিনিট গ্যাপ হয়, তারপরে বেরিয়ে চলে যায় আবার উল্টো দিকে। ওটা পোর্ট এরিয়া, 12টা বাজছে, মিলেনিয়াম আসছে, তুমি সারা আকাশটা ফায়ারওয়ার্কসে, বুঝতেই পারছো পোর্ট এরিয়া, একটা অদ্ভুত মায়াময় পরিবেশ, এবং পুরো ট্রেনটা প্ল্যাটফর্মে নেমে এসছে সুব্রতদা, কেউ কাউকে চেনে না,
কেউ, আমি তো সকাল থেকে কারোর সাথে কথাই বলিনি, এত মানে কি কোথায় যাচ্ছে কি তা বুঝতে পারছি, বাংলায় কথা হচ্ছে সব, এরা যাচ্ছে ওখানেই যাবে, একে আরেকজনকে জড়িয়ে ধরছে আর নিউ ইয়ার উইশ করছে। ট্রেনটা ছাড়লো 12:10-এ, বাধ্য হয়ে গার্ড এসে, পিএফ এসে, ড্রাইভার হংক করে চিৎকার করে অ্যানাউন্সমেন্ট করে যে বাপু এবার ওঠো তোমরা ট্রেনে, আমাদের 12টা বেজে গেছে, আমাদেরও 12টা বাজাতে চলেছে, উঠে পড়ো, ট্রেন ছাড়ো এবার। বা এটা প্রচন্ড ইন্টারেস্টিং। সাংঘাতিক, আমি বলছি এটা পিক্টোরিয়াল, আমার মনে হয় এটা একটা ছবির দৃশ্য হতে পারে। মানে কি যে হলো, সবাই সবাইকে জড়িয়ে ধরছে, নানা ভাষাভাষীর লোক, দক্ষিণের লোক প্রচুর ট্রেনে, ফলকনামা এক্সপ্রেস ওই একটাই ট্রেনে ছিল আমাদের, সবাই সবাইকে জড়িয়ে ধরছে আর উইশ করছে। এই ট্রেনে উঠলাম, উঠে এই বন্ধুত্ব শুরু হলো সকলের সাথে। রাউজিরাও যাচ্ছ তো? হ্যাঁ। কোন ধারাবাহিক? এই তো মা মনসা। আরে আমিও তো মা মনসা। এই কিরিটিদার সাথে আলাপ হলো, কিরিটি কাঞ্জিলাল। এরপরে একের পর এক অরুণাভ হেনাতানা শুরু, আমাদের গ্রুপটা তৈরি হলো আর কি ওই সময় থেকে। আর ওখানে যাওয়াটা, সুব্রতদা তুমি জানো, তুমি নিজে কাজ করেছো ওখানে, এই যে আমরা ট্রেনে করে সকলে মিলে যেতাম, গিয়ে ওখানে এই 10টা-15টা দিন থাকতাম, ওটাই আমাদের ঘরবাড়ি হয়ে উঠতো। অদ্ভুত উন্মাদনা, এটা বলে বোঝানো যাবে না, মানে যারা ওটা যাপন করেছে তারা জানে ওটা কি। আচ্ছা, এবারে তুমি যখন অভিনয়তে এলে, তোমার মধ্যে অদ্ভুতভাবে, যেটার আমরা একটা অদ্ভুত বিস্ফোরণ দেখেছিলাম হচ্ছে তোমার ওই ভূতের ভবিষ্যতে, তোমার অদ্ভুতভাবে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে তুমি ভয়ঙ্কর ভালো কমেডি করতে পারো, এবং কমেডিটা তুমি মানে আপনা হতে করতে পারো, যেটা একটা, আমি জানি না মানে এইটা মানে তার মধ্যে ভাড়ামও খুব একটা থাকে না, খুব একটা থাকে না, এইটা তোমার কি করে তৈরি হলো এই কমেডি করার? সুব্রতদা, আমরা যারা ব্যক্তিগতভাবে কাজ করি না, যারা ধরো ছবি করছি বা ধরো টেলিভিশনে কাজ করছি বা বিজ্ঞাপনে কাজ করছি, যা করছি, আমাদের মূল কাঠামোটা তো একটা স্ক্রিপ্ট, একটা চরিত্রায়ন। আমাদের ভাগ্যে যদি ভালো চরিত্র পড়ে না, তাহলে আমাদের কিন্তু অনেকে আছে, অনেক শিল্পী আছে যাদেরকে ভাড়ামো করে থাকতে হলো বা কাটিয়ে যেতে হলো। আমাকেও করতে হয়েছে, আমিও এমন চরিত্র পেয়েছি যেটা আমার উপায় নেই, আমার নির্দেশক চাইছেন না। কিন্তু অনিক দত্তর মতন নির্দেশকের হাতে পড়লে এবং ভূতনাথ ভাদুরীর মতন চরিত্র, স্বপ্নের চরিত্র যারা আমরা অভিনয় করি, ওই স্ক্রিপ্টটা, ওই চরিত্রায়নটা আমাকে কে দেবে? আপনা হতেই বেরিয়ে এলো ওখান থেকে সব কিছু। এবং ন্যাচারালি এত বছরের কাজের মধ্যে ওটা একটা অন্যতম কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ, এবং বাংলা ছবির ক্ষেত্রেও ছবিটাও অবশ্যই বিরাট ছবিটা একটা কাল্ট ছবি বলে, সকলেই বলেন সেটা একটা কালজয়ী ছবি হয়ে গেছে, অনেকটা দিন থাকবে বাংলা ছবির সাথে এই ছবিটা। আর আমরা যারা যুক্ত ছিলাম, আমাদেরও সৌভাগ্য সেখানে যে আমরা ছিলাম আর কি। অনেকদার ঘটনাচক্রে কিন্তু সুব্রতদা আরেকটা ঘটনা বলি, মানে আমার জীবনটাই না ভীষণ ঘটনাবহুল জীবন আর কি। আমি ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলাম কিন্তু অনেকদার জন্য, এবং সেটা একটা বিজ্ঞাপনে, হ্যাঁ, মশলার। আমার থিয়েটার দেখতে এসেছিলেন, থিয়েটার দেখতে এসে শেষ হয়েছে, দেবুদার বন্ধু অনেকদা, তোমাদেরই সেই ফেস, তোমাদের একই রকম, আমরা একই এসে সবাই একই বয়সী, তোমরা তোমার থিয়েটার দেখতে এসছেন, অনেকদা, দেবুদাও ছিল, সকলে এসে আমাকে বললো যে এমনি দেখা টাকা হয়ে আলাপ টালাপ হয়ে, উনি কি দেখলেন কি বুঝলেন জানি না, তো তারপরে হঠাৎ দেবুদার আখড়াতে গিয়ে মানে, তুমি অভিনয় করো তো? আমি বললাম হ্যাঁ স্যার, অভিনয় করে চেষ্টা করি আর কি, গ্রুপ থিয়েটার করছি। বলছে আমার একটা বিজ্ঞাপন আছে, আমি বিজ্ঞাপন করি, তুমি কাজ করবে? তো আমি বললাম যে আমি তো ক্যামেরার সামনে কখনো দাঁড়াইনি, তো কি মানে সেই টেকনিক্যালিটিসটা আমি জানি না, তবে আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে নিলে আমি চেষ্টা করতে পারি। বললো তোমার ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি রাজি আছো কিনা বলো। আমি বললাম অবশ্যই। এই আমার ক্যামেরার সামনে দাঁড়ানো, তারপরে কিন্তু আমি দীর্ঘদিন ক্যামেরার সাথে আর যোগাযোগ নেই। অনেকদার জন্যই আরও 2-1টা বিজ্ঞাপন করেছি, বা পরে অন্য টনিদার সাথে আলাপ হয়ে গেল, টনিদা তখন আমাকে কিছু তখন খুব প্রচুর বিজ্ঞাপন চলছে। ব্ল্যাক ম্যাজিকে আমার আলাপ হয়ে গেল, ব্ল্যাক ম্যাজিক আমাকে পাতাল ঘরের সুযোগ দিল ছবিটাতে কাজ করার। একটা ছোট্ট দৃশ্য ছিল চন্দনদার সাথে, খুব মজার চরিত্র ছিল একটা, ওটাও আমার ভীষণ প্রিয় একটা ছোট্ট কাজ। কিন্তু ছবিটা তুমি বুঝতেই পারছো, ওয়ে অ্যাড অফ টাইম, এটা অসম্ভব ভালো, অসম্ভব অনেক এগিয়ে থাকা, অনেক সেই আর কি। তো এই যে ছবিগুলোর সাথে যুক্ত হওয়াটা কিন্তু আমার অভিনয় সত্তাটাকে বোধহয় কি বলবো, মানে সেটাকে লালন করেছে, সেটাকে বড় করেছে, এবং সেটার মধ্যে আমাকে
সেই যাপনটা করতে করতে বোধহয় এই জিনিসগুলো আমার ভেতরে, তুমি যেটা বললে খুব স্পেসিফিক্যালি, একটা খুব ডিফিকাল্ট দিক অভিনয়ের হচ্ছে কমেডি। সব থেকে ডিফিকাল্ট বলা হয় কমেডি। কমেডিটা মানে কমিক চ্যালেঞ্জ, অ্যাকচুয়াল টাইমিংটা ঠিক মারাত্মক, মানে ওইটাই সব। মানে তুমি যে কোনো বড় কাল্ট ছবিগুলোর দিকে তাকাও, তুমি সংলাপ দেখবে এবং সংলাপটা দেখার সাথে সাথে তোমার এই কথাটা তুমি যেটা বললে যে টাইমিং যদি প্রপার না হয় তাহলে সেটা লেবড়ে যেতে পারে, সেটা ভাঙার দিকেও চলে যেতে পারে। আবার টাইমিং প্রপার হয়ে ঠিক মতন সেটাকে সামনে নিয়ে আসতে পারলে একটা ভূতের ভবিষ্যৎ তৈরি হয়। এইটা হয়ে গেছে ঘটনাচক্রে আমার ক্ষেত্রে, এবং আমি থরলি এনজয় করেছি। যারা আমার সিনিয়র, যারা গুরু, তারা যেমন খরাজদা, যেমন শান্তিদা, চন্দনদা, এরা যখন আমাকে বললো যে তোর না একটা, তুই যেটা তুমি বললে যে তোর মধ্যে একটা সহজাত ব্যাপার আছে কমেডি, তুই কিন্তু এটাকে নেগলেক্ট করিস না, তুই এটা ভাবিস না যে তোকে সবসময় মানে হিরো মার্কা চরিত্র দেওয়া হবে। হিরো মার্কা চেহারাও নয়, কিন্তু কথা হচ্ছে যে অভিনয়টার সব থেকে একটা ডিফিকাল্ট পার্টে কিন্তু তুই আছিস, এবং সেটাকে কিন্তু তুই সম্মান করিস, সেটাকে কিন্তু রাখিস। এবং তারপর বেশ কিছু চরিত্র এলো, তারপরে এই দাদাদের সাথেও একসাথে কাজ করলাম অনেক ছবিতে, অনেক টিপস পেয়েছি, অনেক আশীর্বাদ পেয়েছি, অনেক পেয়েছি যে এইভাবে কর, ওভাবে করলে বেটার হয়। এরা তো সব দিকপাল এক একজন। তো এদের সাথে থাকতে 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 থিয়েটার করতে করতে সব কিছু মিলিয়ে টিলিয়ে একটা মানে এইটার দিকে আমার একটা ঝোঁক আছে, আমি এনজয় করি। তুমি যেটা ভূতের ভবিষ্যৎ নিয়ে বললে, ভূতের ভবিষ্যৎ ছবিটা কাল্ট এবং দীর্ঘদিন থেকে যাবে, এটার পাশাপাশি ছবিটা দেখলে যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা চরিত্র এই ছবিতে খুব এনজয় করেছে কাজটা করতে। তুমি জানো আমাকে অনেকদা সিলেক্ট করেছিলেন গুছাইত চরিত্রটা করার জন্য, যে মীরের যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটি যে স্ট্যামার করে। আমি ওটা রিহার্সাল করেছি। অনেকদা তো রিহার্সাল ছাড়া মানে ছবি শুরুই করেন না, সবাইকে দিয়ে রিহার্সাল করেন। আমি করে টোরে একদিন আমি বেরোচ্ছি অনেকদার ওই এর বাড়ি থেকে, ডোভার রোড বোধ হয় না, খেয়াল পড়ছে না ঠিক। তো ওখান থেকে বাড়ি থেকে বেরোচ্ছি, তখন আমাকে বললেন, আচ্ছা আমাকে সুমিত, আমি তো টেলিভিশনটা একটু কম দেখা হয়, আর এখন থিয়েটারও অনেকদিন দেখা হচ্ছে না, তুমি আমাকে একটু বলো না, একটু কাস্টিংয়ে হেল্প করো না, বাঙালকে ভালো বলতে পারে। আমি এক কথায় প্রথমেই বললাম শঙ্কর চক্রবর্তী। ওনার শঙ্করের বয়সটা একটু বেশি হয়ে যাচ্ছে এই চরিত্রটার জন্য, আর চেহারাটাও আমি ঠিক ওরকম এক্স্যাক্টলি ওরকম চাইছি না। আর আমি বললাম লামা, যে নামগুলো সহজভাবে আমাদের কাছে আসে, অরিন্দম। তো বললো যে আচ্ছা বেশ, অরিন্দমের বয়সটা আর এটা ম্যাচ করছে, কিন্তু কোনো কারণে বোধহয় ইকুয়েশনটা বোধহয় করলো না, লামা করলো না চরিত্রটা। আমাকে বললো যে আমি ভূতনাথ খুঁজে পাচ্ছি না সুমিত, আমার খুব প্রবলেমে পড়ে গেছি। বলে ভাবছি যে ঠিক আছে, দেখি আরও কাউকে যদি মনে পড়ে। আমি বললাম আমাকে একটা দুটো দিন টাইম দাও অনেক দাবি বলে বেরোতে যাবো। আমাকে বলছে আচ্ছা তুমি কি বাঙাল? বললাম হ্যাঁ আমি বাঙাল। আরে বাপরে বাপ, তুমি জানো কতটা হাইপার লোক আমাদের অনিক দত্ত, অনিকদা। আমাকে এই মারে কি সেই মারে, আমি ভূতনাথ খুঁজে যাচ্ছি, তুমি আমাকে বলতে পারো নি যে তুমি বাঙাল বলতে পারো। আমি বললাম আরে আপনি তো আমাকে কাস্ট করে ফেলেছেন, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, আপনি ছবি করছেন, এটা আপনার ছবি, আপনি আমাকে অলরেডি কাস্ট করে ফেলেছেন, আমি আর কি বলি এর মধ্যে বলতে যাবো না আমি বাঙাল, আমি ট্রাই করবো, হ্যাঁ না তা না, অন্য কেউ করবে। এদিকে এসো, এদিকে এসো, পড়ো পড়ো পড়ো, আমার সাথে পড়ো। আমি জাস্ট দুটো লাইন পড়েছি, আমাকে বললো গুছাইত খুঁজে দাও। আচ্ছা, তুমি ভাবো, আমি বললাম আমি কি আপনার কাস্টিং ডিরেক্টর, পয়সা দেবেন আমাকে এক্সট্রা? তখন বলছে যে না না, আমি থিয়েটারের লোক চাই, আমি নতুন লোক চাই, এবং আমার চেহারাগুলো খুব ইন্টারেস্টিং হতে হবে, তুমি আমাকে পাঠাও তোমার। আমি সঞ্জয়কে ফোন করে বললাম, সঞ্জয় একটা খুব খুব গুরুত্বপূর্ণ চরিত্র আছে, এবং ছবিটা একটা কিছু মনে হচ্ছে, একটা হচ্ছে ভেতরে, একটা হয় না, একটা ছবির মধ্যে ঢুকলে তুমি বুঝতে পারবে যে ছবিটা কিছু নাড়াচাড়া করছে তোমার ভেতরে, এবং গতানুগতিক নয় একদমই। হ্যাঁ, তো সেটা তখন সঞ্জয় বলল, ও সুমিতদা, এটা ও তো বাঙাল সারাক্ষণ, এটা আমারে কি দিস, আমি তো স্বর্গ পাওয়া গেছে, এরকম চরিত্র তো আমার কেউ ভাবে নাই। আমি বললাম এইটাই হচ্ছে জায়গা তোর, এটা দিস ইজ দ্য রাইট টাইম, এই কানেক্টিভিটিটা ছিল তোর কপালে, আর আমারও ছিল। যে ও বলছে যে আমি তো বাঙাল, তো এবার আমি কি করব? আমি বললাম শোন, অনেকদাকে আর ঘাঁটাস না, তুই এটা করে দেখিয়ে দে, তুই এটাও করতে পারিস। তারপরে ওটা করার পরে আমাকে বললো যে ভালোই হলো, এটা ভালো হয়েছে,
কিন্তু আমার দুটো জিনিস লাভ হয়ে গেল মাঝখান থেকে, যে আমি দুটো খুব বড় ভালো দুটো অভিনেতা পেয়ে গেলাম যাকে আমি পরবর্তীকালে আমরা কাজে লাগাবো। এটা বলেই ফেললেন সামনে অনেকটা, এবং তারপরে বললেন যে এটাকে ওটাকে ইত্যাদি করতে 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 যখন কাস্টিংটা পুরো চোখের সামনে এলো, আমাদের যখন লুক সেট হচ্ছে ইত্যাদি হচ্ছে, শুরু তো একটা অদ্ভুত অনুভূতি। মানে আমি আমি তখন মনে হচ্ছে এটা কি আমরা আমরা কি কোনো সিনেমা করছি না কি করছি, ঘটনাটা কি ঘটছে? আমরা তো প্রত্যেকে তখন ভূত হয়ে উঠেছি পুরো তাই একদম। আমাদের কি বলতো, আমাদের রিহার্সাল এবং কাউকে ছাড়তেন না তো তখন। স্বস্তিকা তখন যথেষ্ট নাম করে ফেলেছে, অবশ্যই পরম নাম করে ফেলেছে যথেষ্ট, বেনুদার কথাই নেই, কাউকে ছাড়েনি, রেয়াত করেননি, রিহার্সাল আমি এবং প্রদীপ দা খাজা খাঁ, যারা আমাদের সাথে দুজনের যে টাসলটা ছিল, আমাদের তিনজনকে নিয়ে একটা রেগারাসলি রিহার্সাল, মানে কতদিন যে আমরা বসেছি রিহার্সালে, এবং যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ছাড়বে না, এবং তার ফসলটা ডেফিনেটলি ছবিটার এন্ড প্রোডাক্ট। প্রি প্রোডাকশন জিনিসটা বলতে যা বোঝায়, অনিক দত্ত ওটাতে যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছেন উনি স্কেডিউলে যাবেন না, এটা আমি বুঝে গেছি হাড়ে হাড়ে, এবং সেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আমাকে বললেন শ্রমিক, আর তুমি টাইটেল সংটা গাইবে, আমাদের ভূতের ভবিষ্যতের টাইটেলটা আমার গাওয়া ঘটনাচক্রে, এবং তো আমি বললাম যে আমি গাইবো, মানে এটা বললো হ্যাঁ তো ভূত গাইবে, তো তোমার এত চিন্তা কিসে, ভূত গাইবে, ভূতের মতো গাও। বলে আমি আমার নাক শার্প টার্প করে অন্যরকমভাবে এটে করে এক্সপেরিমেন্ট করে আমরা গানটা এরকমভাবে তৈরি হলো। এই গানটার পেছনেও কতটা সময় দেওয়া, মানে অনেক তো যতক্ষণ না পারফেক্ট হচ্ছে, না 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 শ্রমিক থ্রোয়িংটা ঠিক হলো না, আরও বেটার হবে, আরও বেটার হবে, আরও বেটার হবে। এই একটা ঘটনা তোমাকে বলি, ইটস রাদার এ কুইজ টাইম ফর আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠানটা। খরাজদার অভিনয়টা দেখেছো তো, ওই প্রমোদ প্রধান, তোমার কেমন লেগেছে চরিত্রটা নিয়ে, তোমার কিরকম মনে হয়? সব মিলেমিশে মানে অসম্ভব দুর্দান্ত একটা চরিত্র। একাধিকবার দেখেছো? দু তিনবার দেখেছি। দু তিনবার তো দেখেইছো, কোনো অসঙ্গতি লাগেনি? আমিও বুঝতে পারিনি। আমি ছবিটা প্রিমিয়ার হয়ে গেছে দেখেছি, দেখে বেরিয়ে টেরিয়ে চলে এসেছি, আসার পরে আমাকে ঠিক এইভাবেই একদিন প্রশ্ন করেছিল, খরাজের চরিত্রটা তোমার কেমন লেগেছে? আমি কি বলবো, এটা কোনো কথাই নেই, বলার কি আছে? বললো ওখানে একটা মজা আছে। বললো ওটা খরাজের গলা নয়। তুমি কি এতদিন জানতে, বা আপনারা কেউ জানতেন যারা ক্যামেরার পেছনে আছেন? সে কি কথা নয়, ওটা অনিক দত্তর নিজের গলা। চমকালেন তো, ভূত দেখার মতোই চমকে উঠেছেন নিশ্চয়ই এটা শোনার পরে। যে লোকটা সারা পৃথিবীর ডাবিং করে বেড়ায়, তার নাম খরাজ মুখার্জি। অনিক দত্ত এতটাই প্রিসিশন কাজ করেন, রেকর্ডিং হয়ে যাওয়ার পরে, ডাবিং হয়ে যাওয়ার পরে কি পছন্দ হয়নি তার, একবার গিয়ে উনি বললেন, খরাজ তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি একবার নিজে করতে চাই। খরাজ বলছে হ্যাঁ করো, তুমি তোমার ছবি তুমি করবে, এবার এটা আবার বলার কি আছে, তুমি করবে। বলে খরাজদা আমাকে বললো আমি দেখি তো কি করে, কি এমন করে লোকটা, আমি সারা পৃথিবীর ডাবিং করে বেড়াচ্ছি, আমার ডাবিং পছন্দ হলো না, এত ভালো ডাবিং করলাম, এত সুন্দর করলাম। ছবিটা দেখে আসার পরে দেখছি ঠিক এরকম করে বসে আছে খরাজদা। সুমিত এটা কি করলো রে, এটা কি ওর ওপরে ভূত ভর করেছিল? আমি তো বুঝতে পারছি না যে এটা আমার গলা নয়। তোমার এখনো কি মনে হচ্ছে যে ওটা খরাজদার গলা নয়? না, মনে হয়নি কখনো। এটা অনিক দত্তর গলা। সো জাস্ট ফিল, মানে জাস্ট থিঙ্ক না, আমি বলছি যে জাস্ট ফিল যে একটা লোক কি প্রিসিশনে কাজ করলে তাহলে ওই পারফেকশনে পৌঁছানো যায়। বাংলা সিনেমা মানে দীর্ঘদিন ধরে যে বাংলা সিনেমা তৈরি এবং বাংলা সিনেমার ঐতিহাসিক জায়গা থেকে তো বাংলা সিনেমাকে তুমি কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। একদম। সেখানে আমরা অনেকগুলো সিনেমা জানি যে সিনেমাগুলো মূল এলিমেন্টটা হচ্ছে কমেডি। মানে তুমি মানে 74 থেকে শুরু করে তুমি অজস্র উদাহরণ দিতে পারবে, মানে সাধু যুধিষ্ঠিরের করছে, মানে কত নাম, মানে এগুলো আমাদের কাছে লেসন। এইটা সরে গেল কেন? এখন বাঙালি এত হঠাৎ করে গম্ভীর হয়ে গিয়ে এত গম্ভীর মানে কমেডি ব্যাপারটাকে অ্যাভয়েড করে কেন? এটার কি দুটো কারণ। এক হচ্ছে তারা নিজেরা কমেডিটা করতে বা জানে না, বাঙালিরা ভীষণ সিরিয়াস হয়ে গেছে, যে এতটাই সিরিয়াস হয়ে গেছে যে কমেডি করার মেজাজে নেই, নাকি অভিনেতার অভাব? তুমি শুরুই করেছিলে এইটা বলে যে অভিনয়ের সব থেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে কমেডি। অভিনয়ের ক্ষেত্রে সেরকম স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রেও কমেডি স্ক্রিপ্ট লেখা খুব কঠিন কাজ। সঠিক স্ক্রিপ্ট লেখার মতন লোকের আমার মনে হয় অভাব আছে, গল্পের অভাব আছে। গল্প যদিও বা থাকে, কারণ আমাদের সাহিত্যের ভাণ্ডারে প্রচুর জিনিসপত্র রয়েছে, খুঁজে পেলেই পাওয়া যাবে, কিন্তু তারপরে সেটাকে নিয়ে নার্চার করে যে একটা ছবির রূপ দেওয়া, সেটা কিন্তু যেমন আশ্চর্য প্রদীপের মতন একটা ছবি যেটা শীর্ষেন্দুবাবুর গল্প থেকে নিয়ে অনেকদা পরবর্তীকালে করেছিল,
ভূতের ভবিষ্যৎ নিজের গল্প, কিন্তু সেখানেও আমরা ওই যে এলিমেন্টটা দেখেছিলাম, কমেডি এলিমেন্টটা দেখেছিলাম, পান দেখেছিলাম, ইত্যাদি দেখেছিলাম, সেটার জন্য দুঃখতা লাগে, মুন্সিয়ানা লাগে। না হলে কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত দুজনে ওই যে সাবলীল একটা অভিনয় করে গেছেন, একজন জিন আর একজন সাধারণ কেরানি থেকে শুরু করে তার টাইকুন হয়ে যায় এবং তার ব্যর্থতা, এই যে রোমান্টিসিজমটা বাঙালির মধ্যে রয়েছে এই গল্পের আদলে, কিন্তু তার আসল মোড়কটা হচ্ছে কমেডি। ওটা স্যাটায়ার। হ্যাঁ, মোরাললেস এটাও স্যাটায়ার, আমাদের ভূতের ভবিষ্যৎও স্যাটায়ার। এটা বিরাট দুর্দান্ত মেসেজ আছে ওখানে, যে মানে আকাশ ঝাড়ু বাড়িগুলো সব আমাদের হারিয়ে যাচ্ছে, এখানে গজাচ্ছে সব এই স্কাই স্ক্র্যাপার। সেইটা করতে করতে একটাই আমরা দেখেছি, আমি পরবর্তীকালেও দেখেছি, আমাকে বলা হয়েছে এটা কমেডি ছবি, কমেডি মোড়কে তৈরি করা, গিয়ে মন ভরেনি সুব্রতদা, গিয়ে বুঝতে পারছি যে কোথায় যেন খামতি রয়ে গেছে। তখন নিজে থেকেও হয়তো একটু বলেছি যে এটাকে এরকমভাবে বললে বোধহয় একটু বেটার হতে পারে বা এ হতে পারে। এবং পরবর্তীকালে বেশিরভাগ সময়তেই দেখেছি যে গোদা জিনিসের প্রতি এত মানে আকর্ষণ লোকের, সেই বুদ্ধিদীপ্ত বাঙালির কমেডি ছবি, যেটা তুমি যে ছবিগুলোর নামকরণ করলেন মানে উল্লেখ করলে, একটা গল্প হলেও সত্যি তৈরি করা, একটা 74 তৈরি করা, একটা বসন্ত বিলাপ তৈরি করা, এটার পেছনে কিন্তু মানে মানে প্রচুর কসরত ছিল। যাদের সামনে দেখেছি তাদের তো পর্দায় দেখতে পেয়েছি, কিন্তু পর্দাতে যারা নিজেদেরকে মানে প্রকাশ করেছেন, তাদের হাতে যে জিনিসটা দেওয়া হয়েছিল, চোখা সংলাপ, বুদ্ধিদীপ্ত সংলাপ, কমেডির টাইমিং করার মতন সংলাপ, যেটা থেকে দুটো লোক পাশাপাশি কথা বললে ফান বলতে যেটা বোঝায়, আসল আনন্দ যেটা, সেটা বেরিয়ে আসে, সেটা নিয়ে বোধহয় সত্যিকারের ভাবনা চিন্তা কমে গেছে। আমার মনে হচ্ছে নির্দেশকদের ভাবা উচিত, যারা প্রযোজক তাদেরও ভাবা উচিত যে আমাদের সম্পদের অভাব নেই, অভিনেতারও অভাব নেই। আমার মনে হচ্ছে ইচ্ছেটা চলে যাচ্ছে, যে মানুষ এখন তো দেখছি যে শুধু গোয়েন্দা গল্প আর এই প্যারানর্মাল আর এটা ওটা। যেটা দুঃখ লাগে সেটা কি জানো তো, সেটা হচ্ছে এই সিনেমাতে একটুখানি কমেডি থাকতে হবে, সেই জন্য একটা কমেডিয়ান জোগাড় করে ঢুকিয়ে দাও একটুখানি, একটা অংশ সেটাকে একটা অংশ সেটাকে কেন, মানে তুমি তাও যদি সেটাকে মানি আমি, যদি সেটাকে তুমি ছবির স্বার্থে নিয়ে আসো, একটা খুব খুব গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করতে পারে তোমার ছবির, তাহলে তুমি করো, তুমি করতেই পারো সেটা। কিন্তু আমাদের মধ্যে এখনো পরাণ বন্দ্যোপাধ্যায় জীবিত আছে, তুমি আছো, আমি মানে এইসব নামের পরে আমার নামটামগুলো, ফরাজদা আছে, চন্দনদা আছে, শান্তিদা আছে, এবং সেটা ওটিটির দৌলতে হোক, সেটা যে কোনো কারণে হোক, এখন এক ঝাঁক নতুন দুর্দান্ত প্রতিভা উঠে এসছে যারা থিয়েটার থেকে এসছে। আমি অনির্বাণের কথা বলবোই, অনির্বাণ ভট্টাচার্য, চক্রবর্তী, দুজনকেই বলবো। চক্রবর্তী একটা সম্পদ, একটা কমেডির কথা, মানে এই যে উঠলো কথাটা, ওকে বাদ দিয়ে তুমি মানে কিছু ভাবা যায় না এরকম, মানে যে কজন সিরিজের নাম আমরা বললাম তাদের মধ্যে এদেরকে ভীষণভাবে পাবো। অনির্বাণ ভট্টাচার্য একজন অত্যন্ত সিরিয়াস দক্ষ অভিনেতা হিসেবে থাকা সত্ত্বেও দুর্দান্ত কমিক অভিনয় করতে পারে, সাংঘাতিক ভালো অভিনয় করে। তার মানে আমাদের কিন্তু মানে কমতি নেই, আমাদের কিন্তু অভিনেতা অভিনেত্রীদের প্রচুর একটা ভান্ডার আছে, ছবিটা করার লোক দরকার একটু। আর আমার মনে হয় সাহিত্য ঘাটলে আমাদের আছে, পাওয়া যাবে, রসদ পাওয়া যাবে, খালি ওটাকে ছবি তৈরি করে ওঠাটা হচ্ছে না। নিজের মাথাটা ঘাটলেও হয়তো পাওয়া যাবে লোকের। প্লিজ, আমি আমার কথা বলছি না, না না, হতে পারে, ইউ নেভার নো। তুমি কখনো ভাবুনি কেন? তুমি তো একজন ছবি করিয়ে, তুমি কেন ভাবুনি যে আমি এরকম একটা ছবি? আমি একটা ওই জায়গাটা না, প্রত্যেকের নিজস্ব, না আমি আমি না অনেক ভেবেছি আমার খুব কমেডি, কিন্তু আমি দেখেছি যে ওটা না আমি সাবলীল নয়, আমি সাবলীল নয়। ওকে, বুঝতে পারছো তো, মানে সেটা একদিক থেকে, সেই জন্য আমি ওটার মধ্যে আমি লিমিটেশন। তবু তুমি ভেবেছো, আমি আমার লিমিটেশনটা বুঝি, মানে সবাই সবটা তো পারে না। ঠিক ঠিক ঠিক, আমি ওই জায়গা থেকে আমি কোনোদিন কমেডির মধ্যে ঢুকিনি আর কি। আমি সেটা একদম অ্যাপ্রিশিয়েট করি, সেটা অবশ্যই হওয়া উচিত। আমার লিমিটেশনটা তো আমাকে জানতেই হবে, না জানলে হবে কি করে? আমার মানে পরম সৌভাগ্য হয়েছিল যে আমি তরুণবাবুর মতন, তরুণ মজুমদারের সাথে কাজ করার একটা সুযোগ পেয়েছিলাম। চাঁদের বাড়ি বলে একটা ছবি, শেষের দিকের ছবি, এবং উনি একটা ধারাবাহিকে, মানে তখন শিবাজিদা, অরুন্ধতী দিয়ে মিউজিক করেন ওনাদের ছবি, তো একটা ধারাবাহিকে আমি এবং সর্বরী, আমরা বাড়ির ড্রাইভার এবং কাজের মহিলা, দুটো বাড়ি, বাঙাল বাড়ি, ঘটি বাড়ির একটা গপ্প ছিল আমাদের, লাবণ্যর সংসার বলে একটা খুব পপুলার মজার ধারাবাহিক, সারা পরিবার, গোটা পরিবার বসে দেখতে পারে এবং মজার, হাসতে হাসতে পেট ফেটে যায় এরকম সব ঘটনা।
ওইটা দেখে উনি শিবাজিদার অরুন্ধতিদি রেগুলার দেখতেন, বললেন যে আপনি নতুন মুখ খুঁজছেন, এদের এই জুটিটাকে দেখুন তো, এটা আপনার কাজে লাগবে কিনা। বাহ, এটা ভালো। তো স্যারের কাছে গেলাম, গিয়ে ওর তো শেষ নেই, মানে এটা নিয়ে আমি শুরু করলে তোমার 3টে পডকাস্ট কেটে যায়, আমি ওইটা যাচ্ছি না, যে ওনার শিক্ষা, ওনার ডিসিপ্লিন, ওনার মানে আমরা তরুণ মজুমদার আমাদের ডাকার পরে অভিনেতাদের যাদের সাথে সম্মান, একই স্তরে সম্মান দিচ্ছেন, সেটা হচ্ছে ধরো আমি গিয়ে দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে নাম লেখা রয়েছে লাবণী সরকার, নয়না দাস, রঞ্জিত মল্লিক, সুমিত সমাদ্দার, মানে প্রত্যেকের সময় 45 মিনিট করে বা আধ ঘন্টা করে সময়টা লেখা আছে, এবং সেই সময় মেপে সকলে আসছেন, ঢুকছেন, স্যারের সাথে কথা বলছেন, চরিত্র বুঝছেন, চলে যাচ্ছেন। এই ডিসিপ্লিনের মধ্যে ছবিটা করতে গিয়ে একটা কথা বলেছিলেন, যেটা তোমার কথার প্রসঙ্গে আমি আসছি, এই ছবিটাতে আমার এবং সর্বরীর দুজনের কোনো এনজি হয়নি, মানে আমাদের জন্য কোনো এনজি হয়নি। যদি কোনো শট নেওয়া হয়েছে সেটা স্যার বলেছেন যে আমি আরেকটা আমার নিজের পছন্দ, আপনারা একদম ঠিক, আমার একটা রিকোয়েস্ট আছে যে আমি আরেকবার এটা নেব, একবার কি দুবার নিয়েছেন এরকম। তাতে করে আমরা এই কাজটা করতে করতে তখন কমেডির একটা অসম্ভব সুন্দর দিক তরুণবাবুর ছবিতে আমরা পাই, দাদার কীর্তি, তারপরে এই ছবিগুলো তো শ্রীমান পৃথ্বীরাজ প্রচুর আছে। আহা আহা, মানে একটা খনি আর কি। তো ওনার মধ্যে কমিক টাইমিংটা কি বুঝতে পারছো, যে এবং উনি কমেডিটাকে কতটা যত্ন নিয়ে তৈরি করেন। তো আমাদের অংশটা একটু কমেডিই ছিল দুজনের, এবং আমরা না মুখিয়ে থাকতাম, খালি ভয় পেতাম, এত সিনিয়র আর্টিস্ট শিল্পীরা সব কাজ করছে, আমরা দুজন মাঝখানে ঢুকে পড়েছি, খালি মনে হতো যে ঠিক হচ্ছে তো, যা হয় আর কি, একটা ভেতরে খুঁত করতেই থাকে। একদিন একটা শর্ট দেওয়ার পরে উনি স্যার খুব বলতেন এরকমভাবে, আপনি ছাড়া কথা বলেন না উনি, আবার আমি তো নখের বয়সী আমার বয়স, আমাকে উনি বলছেন সুমিত বাবু আপনি এরকমভাবে কথা বলছেন। তো আমি বললাম যে বলছেন না কিছু, শর্টটা হয়ে গেছে, এমনি ডেকে বলতাম খুব ভালো হয়েছে, একদম আমি তো যা চেয়েছিলাম তার থেকে বেশি পেয়ে গেছি, খুব ভালো হয়েছে, খুব একদম যেটা চেয়েছিলাম ওটা একদম ওটাই ওর থেকে ভালো হয়েছে, এইসব বলতেন টলতেন। একদিন দেখছি কোনো কথাই বলছেন না, আমি সর্বোপরি দুজনের দিকে তাকাচ্ছি আর ভাবছি কি হলো, ব্লান্ডার করলাম, কিছু গন্ডগোল। আমি চলে যাচ্ছিলাম, ফিরে আসছিলাম, হঠাৎ বললাম সুমিতবাবু 1 মিনিট। গেলাম, হ্যাঁ স্যার। সুমিতবাবু 100-তে 90 পাওয়া খুব ভালো, 95 দুর্দান্ত, 99 তো শ্রেষ্ঠরা পায়, 105 পাওয়ার চেষ্টাটা ভালো না, পরিমিতি বোধ, এটা কন্ট্রোলে না থাকলে কমেডি সেই জায়গাটায় পৌঁছবে না। এত সুন্দর করে আমার জীবনে এত বড় পার্ট আমাকে কেউ পড়াননি। আমাকে বললেন যে, আমাকে এবং সর্বরীকে বললেন 105 পাওয়ার চেষ্টা করাটাই বৃথা, তার দরকার নেই। তোমরা কি আরেকবার শর্ট বললে দেব? নিলেন না, ভালো হয়েছে তো। বললাম স্যার আমার একটু মনে হচ্ছিল, আপনি তো বলেন সব সময়। না না না, আমি একটু অন্য চিন্তা করছিলাম, খুব ভালো হয়েছে সর্বরী, খুব ভালো হয়েছে, একদম ঠিক আছে। আর একটা ছোট্ট ঘটনা হচ্ছে যে আমি ওই সিরিয়ালটাতে একটা অ্যানিমেটেড ভয়েসে কথা বলি, আচ্ছা ঠিক আছে কী করে কথা বলেন বলুন তো, এরকম একটা গলা করে আমি কথা বলতাম, সেটা ওনার খুব পছন্দ হয়েছিল। পছন্দ হওয়ার পরে তারপরে উনি বললেন যে, আমি পার্টটা করার পরে আমি ডাবিংয়ে গেছি, নটরাজদা ডাব করছেন ফিল্ম সার্ভিসে, আমাকে বললেন সুমিতবাবু আপনি একটা অ্যানিমেটেড ভয়েসে কথা বলেন না ওই যে ধারাবাহিকে, আমার না ওটা চাই। সুব্রতদা বিশ্বাস করো, তরুণ মজুমদারের ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি, আবার 2.5 বছর ধরে যে সিরিয়ালটা করেছি সেইটার রিপিটেশন করব, লোকে বলবে কি একটা হলো ভেতরে। আমি মানে আমার শিরদাঁড়া থেকে স্রোত নামছে, আমি চেম্বারে দাঁড়িয়ে আছি, কনসোলে দাঁড়িয়ে আছি ডাবিংয়ে। আমার স্যার আমি একটা অনুরোধ আছে আমার, বেয়ারা অনুরোধ বলতে পারেন। হ্যাঁ বলুন। স্যার আমি একটু ভয়েসটা অন্যরকমভাবে করতে চাই, আমাকে একটা সুযোগ দেবেন, আপনি শুনবেন একবার আমাকে। একটা 20 সেকেন্ডের পজ, আমি হয়ে গেল শেষ, হ্যাঁ শুনি। আমি ভয়েসটা করলাম, আবার 20 সেকেন্ডের একটা পজ, আমার তো মানে আমি কাঁপছি বিশ্বাস করো। এবার তো দিল আমাকে, এতদিনের পুরো জিনিসটা পুরো মাটি হয়ে যাবে বোধহয়। পুরো কনসোলের সমস্ত এডিরা দাঁড়িয়ে রয়েছে, চিফরা দাঁড়িয়ে রয়েছে, কনসোলের 4-5টা বাইরের লোক রয়েছে। তরুণবাবু বললেন সুমিতবাবু আপনি ঠিক, আমি ভুল, আপনি ওটা রিপিট করেননি, খুব ভালো করেছেন। এটা তরুণ মজুমদারেরই বলতে পারেন বলে মনে হলো। আমি তো
তুমি যাদের নাম বললে তারা তো প্রতিষ্ঠিত, প্রত্যেকে এক একটা ছবি করে ফেলেছে। তখন আমি ভূতের ভবিষ্যৎ করিনি, চাঁদের বাড়ি যখন করছি, লোকে চেনেও না আমাকে। আমি একটা ধারাবাহিক থেকে উনি তুলে নিয়ে এসেছিলেন, এসে কতটা কনফিডেন্স দিলেন, বললেন আমি ভুল আপনি ঠিক। আমি কেঁদে ফেলেছিলাম সেদিনকে, লিটারালি টিয়ার্স ইন মাই আইজ, যে আমি তাহলে কি আমার বিশ্বাসটা ঠিক আছে? এই লোকগুলোর যে মানে তাদের যে আদর, এই আদরগুলোই বোধহয় আমাদেরকে এই সমস্ত কঠিন কঠিন কাজগুলোতে উদ্ধার করে দেয়। মানে এই কমেডিটা পাচ্ছি না, এই লোকগুলোর অভাব আছে। এই লোকগুলোকে দরকার, তাহলে আবার ফিরে আসবে কমেডি, বাংলা ছবিতে আসবে। তনুবাবুর ওই চাঁদের বাড়িতে তুমি কি ভয়েসে কথা বলে? আমার গলাটা ওইখানে ছিল হচ্ছে, আপনি কি আমাকে কিছু বলছেন স্যার, এরকম একটা গলা ছিল। তো সেটা আমি যখন এখানে এলাম, আমার কথা আপনি বিশ্বাস করবেন না, ওই যে ওখানে বসে রয়েছে না, ওর চোখের দিকে তাকালে কিন্তু একটা গন্ডগোল হয়। মায়া মায়া, খাওয়ানোর নাম করে আপনাকে বিষ টিস খাইয়ে দিতে পারে। এই যে পরিবর্তনটা করলাম, না আমি তো এটা খুব ভালো, ওটা একটু অতিরিক্ত লাগছিল। এই যে মাপকাঠিটা বুঝিয়ে দেওয়া, এই যে স্যারের 100 থেকে 105-এ না যাওয়ার গল্পটা, এটা যেন আমার মুখে মনে হলো যে আমি যখন করছিলাম, করতে করতে আমি সাহসও করিনি, কেননা স্যার বলেছেন আমাকে ওই রকম ভয়েসটাই মেনটেন করতে হবে। কিন্তু আমার মন বলছিল, সুব্রতদা, যে এই চরিত্রটার জন্য গলাটা কিন্তু এরকম হলে ভালো হয়। সেটা একটা অভিনয়ের মানে অভিনেতার মানে ভাবনা। তো সেটা স্যারের আশীর্বাদে হয়ে গেল, উতরে গেল আর কি। ধরো তনুবাবুর মতো লোক বা এই অনেকেরও কাজ তো, অনেক তো এখন শারীরিক কারণেই মোস্টলি কাজ তো এত কমিয়ে খুব দিয়েছে, কমিয়ে ফেলেছে। খুব কমিয়ে ফেলেছে। অথচ দেখো মানে সিনেমা ছাড়া সারা বাংলাটাই তো কমেডিতে ভর্তি হয়ে গেছে গো। এটা মোক্ষম কথা বলেছো একটা, সত্যি সারা বাংলা, সারা ভারতবর্ষ সবকিছু মিলিয়েই একটা মানে অদ্ভুত সার্কাস চলছে। যাই হোক, এবং সেটার প্রতিফলন আমরা সিনেমায় পাচ্ছি না। সত্যি পাওয়া উচিতও বটে, কেন কেন থাকবে না? প্রত্যেকটা বিষয় তো ছবিতে রিফ্লেক্টেড হবে, ছবি তো আমাদের সমাজের দর্পণ, তো তার মাঝখানে সেই জিনিসটাও উঠে আসতে পারে। সেটাও স্যাটায়ার হলে দারুণ হয়, বলো তুমি। একটা যদি সত্যি সেরকম স্যাটায়ার তৈরি হয়, পলিটিক্যাল স্যাটায়ার, তাহলে এটা দুর্ধর্ষ হতে পারে, কিন্তু সাংঘাতিক। তবে সেটার আমি জানি না সেটাকে কিভাবে মানে সামনে আনতে পারবেন যারা আনতে চান, এবং ফাইনালি সেটা আমাদের দর্শকের কাছে কিভাবে পৌঁছবে, সেটাও একটা খুব চিন্তার বিষয় এখন আর কি। তবে হলে মন্দ হয় না। এবার তোমার একটু নাটকের প্রসঙ্গে আসি। তুমি তো রেগুলার গ্রুপ থিয়েটার করেছো, তুমি যে নাটকের যেটা তুমি যখন ইটিভিতে গেছো সেই সময়ও তুমি একটা থিয়েটারের সঙ্গে যুক্ত। এখন তুমি থিয়েটারের সঙ্গে যুক্ত? আমি সত্যি বলছি তোমাকে, বলতে আমার কোনো দ্বিধা নেই। যে মাধ্যম আমাকে সব থেকে বেশি পরিচিতি হয়তো দিয়েছে, টেলিভিশন, তারপরে ছবি, ওটিটি, যেগুলো গণমাধ্যমগুলো সবার ড্রয়িং রুমে বসে পাওয়া যায়, যেগুলো চলে আসে। থিয়েটারটা তো ওইভাবে আসে না, থিয়েটারটা তোমাকে যেতে হয়, দর্শক যায় থিয়েটারটা দেখতে। সেখানে যে চ্যালেঞ্জটা এবং সেখান থেকে যে পাওনাটা, আমাদের অভিনেতাদের যেটা পাওনা বা যা শিক্ষা আমরা এত বছর ধরে নিয়ে এসেছি, সেটার আসল জায়গাটা হচ্ছে কিন্তু থিয়েটার, যারা থিয়েটার করে এসছেন। আমি এই ভালো লাগছিল না সুব্রতদা, আমি কোনো চরিত্র করছি, আমার কোনো চরিত্র সেরকমভাবে এক আধটা বাদ দিলে মন ছুঁয়ে যাচ্ছে না, কাজ করতে ইচ্ছে করছে না, একই জিনিসের রিপিটেশন। এটা করতে করতে না আমি হাঁপিয়ে উঠেছিলাম। 28 বছর বাদে একটি ছোট্ট দল বিমূর্ত বলে আমার কাছে এলো, এসে বলল আমরা তোমাকে ভেবেই এই চরিত্রটা লিখেছি। বিমূর্তর প্রযোজনাটার নাম হচ্ছে ছায়ানগরী, এবং ঘটনাচক্রে এটা ছায়াছবির জগতের প্রেক্ষাপটেই লেখা, এবং আমি ঘটনাচক্রে একজন নির্দেশক সেখানে, আমার চরিত্রটা, এবং একজন ফেলিয়ার। মোড়কটা কমেডি দিয়ে শুরু হয়, করতে 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 সেটা একটা কোথায় চলে যায়। আমি অনুরোধ করব তোমাকে দেখতে আসতে, আপনাদেরও বলবো যে থিয়েটারটা অবশ্যই দেখবেন। এবং থিয়েটারে এসে আবার নিঃশ্বাসটা পেলাম, বুক ভরা নিঃশ্বাস। থার্ড বেলটা আবার একটু বুকটা কাঁপিয়ে দিল, আবার স্ক্রিনটা সরে গেল, কার্টেন উঠে গেল, অন্ধকারে সারি সারি মুখ, মাথা, ফোঁস করে নিঃশ্বাস পড়ছে অডিয়েন্সের। এইটার অ্যাড্রিনালিন সুব্রতদা অন্য কোনো মাধ্যমে হয় না। এই অ্যাড্রিনালিনটা সিনেমায় আমরা বোধহয় লুজ করেছি। মানে আমাদের সময় যেটা ছিল, ধরো যখন আমরা সেলুলয়েডে কাজ করতাম, এই যে অ্যাকশনের আগে যে স্টার্ট সাউন্ড রোলিং, এই যে ক্যামেরার
কোনো আওয়াজটা চাঁদের বাড়িতে পেয়েছি, ওটা মিস করি। চাঁদের বাড়িতে উনি ডিজিটালি করলেন না তো ছবিটা, উনি বললেন না আমি করবই না, করলেনই না উনি। তখন এসে গেছে ভিডিও অ্যাটাচমেন্টের দিকে তাকাতেনই না স্যার, পুরো আলোটা শক্তিদা করতেন। ওই 60 ফিট ক্রেনের ওপরে উঠে 40 ডিগ্রি গরমের ওপরে উঠে শট, সেটাও উনি সেই বাংলা শার্ট আর ঢলা পাজামা আর মাথায় সেই পানামা ক্যাপ টুপি, দরদর করে ঘামছেন, কিন্তু ওই শটটা উনিই নেবেন এবং লুক থ্রু করবেন ক্যামেরা দিয়ে। উনি যাবেন না ভিডিও অ্যাটাচমেন্টের কাছে, গেলেনই না, বললেন রয়েছে ওটা তোমরা দেখো, সব আমি দেখবো, তোমাদের ইচ্ছে হলে দেখো। ওই যে অ্যাড্রিনালিনটা ওইটা কোথাও একটা হারিয়ে গেছে ডিজিটাল আসার পর। সাংঘাতিক। সেটা খুবই দুঃখেরও বলবো না, টেকনোলজি, এটা তো টেকনোলজি মেনে নিতেই হয়। ইনফ্যাক্ট আমি তো প্রথম ভারতের ডিজিটাল ছবি বানাই, সেটাও তো ঘটনা, ভাবা যায় না। কিন্তু ওই সময় আমরা কিন্তু খুব ঘাবড়েছিলাম, আমরা ঘাবড়ে গেছিলাম এই কারণে ভেবে, কেননা তখন শুনতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকে এসব নিয়ে আলোচনা হচ্ছে যে হতে পারে এই ধরনের ফরম্যাট আসছে, চাকতি দিয়ে নাকি পেন ড্রাইভে ছবি দেখাবে নাকি কোথার থেকে আসবে, এসব আবার কি, মানে ও কি করে ঘুরবে না, প্রজেক্টর নেই, কি যেন ওটা হলো। তারপরে তোমার ছবি দেখার পরে তো বুঝতে পারলাম যে এই ফরম্যাটটা এবার এসে গেছে। এবার এটা কিন্তু সময়ের সাথে সাথে চলা, সেটা কিছু করার নেই, সেটা হয়েছে, কিন্তু ওইটা সত্যি মিস। তারপরেও তো ভূতের ভবিষ্যতের মতন ছবি নিয়ে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, তো ডিজিটাল ফরম্যাট ইজ নট দ্য ফরম্যাট। তোমার যে কিছুই হোক না কেন, ছবি বানানোর প্রসেসটা, ল্যাবরেটরিটা কিন্তু ওটাই, সেটা তোমাকে করো তুমি না করো, তোমাকে ওই ছকে বানাতে হবে, নাহলে ছবিটা দাঁড়াবে না। তুমি সেই যত ফরম্যাটই ইউজ করো আর যত ওইখান থেকে ভিএফএক্স করো আর যাই করো আর যা খুশি করো, ওইখান থেকে আমি বলছি যে একটা কোথাও তুমি যে কথাটা বললে না, ওই যে পুরো একটা থিয়েটারের মধ্যে যে একটা অর্গ্যানিক ব্যাপার আছে, যে মানুষ সামনে বসে আছে, এই যে ফোঁস করে নিঃশ্বাস ফেলছে, এই যে পুরো ডায়লগ ভুলে যাওয়ার ভয়, হ্যাঁ, সে যে কি জিনিস তোমাকে বোঝাতে পারবো না। 28 বছর বাদে এসে ভাবছি যে ডুবিয়ে ছাড়বো, রিহার্সাল করছি আর ভয় পাচ্ছি রীতিমতন, খালি আর মনে হচ্ছে ওই ভয়টা পাওয়াটা খুব দরকার। যতবার ভয় পাচ্ছি ততবার ঠিক করার চেষ্টা করছি, ততবার রিহার্সাল করছি, ততবার মনের ভেতরে কনফিডেন্স যাচ্ছে, যাক ঠিক আছে। 3টে শো হওয়ার পরে 4th শোটাতে গিয়ে বুঝতে পারলাম না, গ্রিপ করে ফেলেছি। তার আগে বুঝতেই পারছিলাম না। ওরা বলছে কোনো অসুবিধা হচ্ছে না, ভাষা বদলে গেছে তো ওদের, এখন প্যাটার্নটাই অন্যরকম, থিয়েটারের প্যাটার্ন বদলাচ্ছে, নানান রকম ব্যবহার হচ্ছে, টেকনোলজি হচ্ছে। এবং আমাদের তো পুরোনো সময়ের থিয়েটারটা একটা অন্যরকম ছিল, এখন থিয়েটারের ভাষা বদলাচ্ছে, তো সেটাকে আমাকে অ্যাডপ্ট করতে হচ্ছে। সেটা পেয়ে আমার মনে হলো যে না, একটু নিঃশ্বাস পাওয়া গেল। আচ্ছা, আমাদের পডকাস্ট আমি আজকের মতো এখানেই শেষ করব। আমি আশা করছি, দেখো আমরা খুব লম্বা যাই না, আমরা লম্বা পডকাস্টে খুব একটা যাই না, আমরা আজকের মতো এখানেই শেষ করব। এবং আমি আশা করব যে এরপরে আবার যখন সুযোগ হবে, সময় হবে, তুমি অবশ্যই এসো, একদম আবার দেখা হবে, আমি লাফাতে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। নমস্কার।